অবশ্যই ওসমান হাদির হত্যার বিচার তদন্ত এটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। কারাই ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছে। এই সরকার তো টাকার সংকটে ভুগছেন। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এই 18 মাসে এটা সরকার একটা চরম ব্যর্থতার পরিচয় বহন করে। তারা তো বিবাহ বহির্ভূত যৌনকর্ম করেন। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, কেউ যদি ভোটারদের ভয় দেখায় তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এমন করা হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। অপরদিকে ক্লান্তিহীন নির্বাচনী প্রচারণায় জামাতের আমির তিনি বলেছেন, দেশের দায়িত্ব পেলে 1 ইঞ্চির মাটির উপরও কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে লড়বে জামায়াত। এছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, 12 তারিখের জন্য কেউ ব্যালটের প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ বুলেটের প্রস্তুতি নিচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলির উদ্ধারের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ব্যালট নাকি বুলেটের প্রস্তুতি। আর শুরুতেই তুষার ভাই, আপনার কাছে একটু আসতে চাই, দুয়ারে করা নাড়ছে ভোট, এই যখন পরিস্থিতি, তখন নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত নির্বাচন কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা? নির্বাচনকে ঘিরে কিছু সংঘাত হয়। বাংলাদেশ শুধু নয়, এই পুরো উপমহাদেশের যে দেশগুলি রয়েছে, বড় দেশ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, কিছু সহিংসতা হয়, কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। হতাহতের ঘটনা না ঘটাটাই হচ্ছে কাম্য, এবং ছোটোখাটো সহিংসতা, চড়চাপড়, ধাক্কাধাক্কি এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে হতে থাকে। এবং এইটাকে আমরা অনেকটা ধরে নিয়েছি যে নির্বাচন হলে কিংবা কোনো ধরনের এরকম প্রক্রিয়া হলেই হয়। এমনকি আপনি দেখবেন পাড়ার যে নির্বাচন, বিভিন্ন খেলাধুলার বোর্ডের যে নির্বাচন, সেখানেও সংগঠনের নির্বাচন এখানেও হয়। আমাদের আশা থাকবে যে এই নির্বাচনে সেরকম বৃহৎ কোনো সহিংসতা ঘটবে না। সরকার আশ্বস্ত করেছেন মৌখিকভাবে, কিন্তু সরকারের কার্যক্রমের মধ্যে এই আশ্বাসের পরিপূর্ণ প্রতিফলন খুঁজে পাওয়া যায় নাই। এর একটি কারণ হচ্ছে বিভিন্ন ধরনের লাগাম ছাড়া বক্তব্য, আরেকটি হচ্ছে বিভিন্ন পরিসংখ্যান। যেমন আজকেও একটি পত্রিকা আমি পরিসংখ্যানে দেখেছি যে 1362টি অস্ত্র উদ্ধার হয় নাই থানা লুটের জায়গা থেকে, বা 1300-র উপরে অস্ত্র উদ্ধার হয় নাই। 1300-র উপর অস্ত্র কিন্তু অনেক অস্ত্র, মানে প্রতি ভোট কেন্দ্রে 4টা করে অস্ত্র, মানে এটা কিন্তু আশঙ্কাজনক। হ্যাঁ, মানে প্রতি ভোট কেন্দ্র বলতে আমি বলতে চাচ্ছি প্রতি ভোট কনস্টিটিউয়েন্সিতে, প্রতিটি ভোটের এলাকায় 4টি করে অস্ত্র, 300 আসনে 1300 অস্ত্র। এই যে অবস্থাটা, এটা হতো না যদি গত সময়টিতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র উদ্ধারে বেশি মনোযোগী হতেন। কিন্তু তারা বেশি মনোযোগী হয়েছেন লোকজনকে মামলা ছাড়া থানায় বসিয়ে রেখে বা কোনো কাস্টডিতে রেখে তারপরে বিভিন্ন জায়গায় মামলা লিখে তাদেরকে জেলে ঢোকানোর জন্য। অস্ত্রগুলি উদ্ধার করা দরকার ছিল, প্রকৃত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল, জেলখানা থেকে যাতে কোনো চিহ্নিত সন্ত্রাসী জামিন নিয়ে বেরিয়ে যেতে না পারে সেই দিকে খেয়াল রাখা দরকার ছিল, এবং কোনো ধরনের ভুয়া মামলা যাতে না হয়, অর্থাৎ অহেতুক আইন ব্যবস্থার উপরে, পুলিশের উপরে চাপ সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখা দরকার ছিল। তারা সেগুলি করেন নাই। আগস্টের পরে তো অনেক চিহ্নিত সন্ত্রাসী কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ, তারা সেগুলি করেন নাই, এবং না করার ফলে আজকে এই সংশয়, এই অবস্থাটা তৈরি হয়েছে। এই যে আপনাকে অনুষ্ঠান করতে হচ্ছে, জিজ্ঞেস করতে হচ্ছে ভোট কেমন হবে, সন্ত্রাসী তৎপরতা ঘটবে কিনা, এই প্রশ্নের জায়গায় থাকতো না যদি তারা লাগাম ছাড়া বক্তব্য না দিতেন এবং লাগাম ছাড়া কাজকর্মকে অ্যালাউ না করতেন। এরই মধ্যে কাস্টডিতে মৃত্যুর ঘটনা ঘটেছে, একাধিক বয়স্ক ব্যক্তি মারা গেছেন, কাস্টডিতে আরও মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং একটু যোগ করতে যে আপনি বিচার বহির্ভূতভাবে এই মৃত্যুগুলি আসলে গ্রহণযোগ্য না, কাম্য না। এবং আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে কারাগারগুলিতে নাকি মাত্র 2 জন ডাক্তার আছেন টোটাল সারা বাংলাদেশে। এটা কিন্তু হওয়ার কথা না। প্রত্যেক কারাগারে রোগীর যদি থাকে, অবশ্যই আছে, কারাগারে রোগী থাকবে, এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। এত বয়স্ক মানুষদেরকে আটক করা হয়েছে, সেইখানে যদি প্রকৃত প্রশিক্ষিত চিকিৎসক এবং চিকিৎসার ব্যবস্থা না থাকে
তাহলে তো এইটাকে এক ধরনের ধরে নিতে হবে যে এটা একটা ইচ্ছাকৃত অবহেলা। আচ্ছা, একটু যোগ করতে চাই যে ক্লান্তিহীন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাজনৈতিক দলগুলো। আপনি যেটা বলছিলেন যে লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছেন, এই কথারই বাকযুদ্ধ, লাগাম ছাড়া বক্তব্য, তারা কি মনে করছেন যে এর মাধ্যমে তাদের ভোট বাড়ছে? আমি কিন্তু সরকারের লাগাম ছাড়া বক্তব্যের কথা বলেছি। যেমন আপনার মনে আছে এতগুলি অস্ত্র বাইরে, কিন্তু একজন উপদেষ্টা বলেছেন এই অস্ত্র ব্যবহৃত হবে না। উনি জানে কি করে কার কাছে অস্ত্র আছে সে ব্যবহার করবে না, তাহলে আবার উদ্ধার করে কেন? যদি 1362 বা 1300টা অস্ত্র ব্যবহৃত না হয় অন্তত, তাহলে বাকিগুলাই কি ব্যবহৃত হতো? তাই না? এইগুলো লাগাম ছাড়া বক্তব্য না, এইগুলাই লাগাম ছাড়া বক্তব্য। তো আর দলগুলি আমার কাছে মনে হয়েছে যে ক্ষেত্র বিশেষে কোনো কোনো দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। আমার মনে হয়েছে যে এই দিক থেকে বিএনপি একটু পিছিয়ে আছে, তাদের নেতা চেয়ারম্যান তারেক রহমান সেই রকম বিতর্কিত কোনো বক্তব্য দেন নাই। দু একটি জায়গাতে তথ্যগত বিভ্রাট রয়েছে তার বক্তব্যে, কিছু কিছু জায়গাতে আমার ধারণা তার টিম তাকে ভুল ইনফরমেশন কিংবা কারণ এটা বোঝা যায়, হ্যাঁ, তিনি যেটা কোনোখান থেকে ইনফরমেশন নিয়ে কথা বলছেন এটা তো বোঝা যায়, এবং এই ইনফরমেশনটি দেওয়ার ব্যাপারে তার দলের সতর্ক থাকা উচিত ছিল, বিশেষ করে তার চারপাশে যারা আছেন অবশ্যই সতর্ক থাকা উচিত। কিন্তু কিছু কিছু জায়গায় লাগাম ছাড়া বক্তব্য হয়েছে। যেমন একটা লাগাম ছাড়া বক্তব্য আমি গতকাল দেখেছি, বলা হয়েছে দুইজন নারী পুরুষ যদি কনসেনসুয়াল অর্থাৎ তাদের মতামতের ভিত্তিতে বিবাহ বহির্ভূত যৌন ক্রিয়া করে তাহলেই সেটা রেপ। বাংলাদেশের পেনাল কোড আছে, বাংলাদেশে আইন আছে, এবং বাংলাদেশে মেডিকেল জুরিসপ্রুডেন্স বলে একটা সাবজেক্ট আছে যেটা ডাক্তারদের পড়তে হয়। বহুদিন আগে পড়ার কারণেই হোক অথবা তার দলের অবস্থানের কারণেই হোক, তিনি যেভাবে এটিকে ব্যাখ্যা করেছেন এটি অত্যন্ত ভয়ঙ্কর এই কারণে যে এতে করে বাংলাদেশে যারা বাণিজ্যিক যৌনকর্মী আছেন তারা প্রত্যেকে তাদের ক্লায়েন্টদের বিরুদ্ধে মামলা করতে পারবেন, কারণ তারা তো বিবাহ বহির্ভূত যৌনকর্ম করেন, এবং সেক্ষেত্রে ক্লায়েন্টদের বিরুদ্ধে মামলা করে দিলে জামাত যদি শাসনে আসে তাহলে মোটামুটি বাংলাদেশে কয়েক লক্ষ মামলা প্রতিদিন হবে। তো এই যে উনি বলে দিলেন, এইটা তো পেনাল কোডের বিপরীতে বলা। উনি দেশ চালানোর স্বপ্ন দেখেন, অথচ বাংলাদেশের পেনাল কোডের বিপরীতে গিয়ে ভাষণের মধ্যে ধর্ষণের সংজ্ঞা ঠিক করে দিচ্ছেন। এবং আরেকটা কাণ্ড তিনি করেছেন, এই যে ঘটনাটির কথা তিনি বর্ণনা করেছেন, এখানে কে কাকে আসলে এটি করছে এটা তিনি ব্যাখ্যা করেন নাই। মেডিকেল জুরিসপ্রুডেন্সে আমার দুঃখের সঙ্গে বলতে হয়, উনি যদি পাশ করে থাকেন তাহলে হয়তো উনি সামনের লোকের খাতা দেখে পাশ করেছিলেন, কেননা একজন পাশ করা ডাক্তারের এই সংজ্ঞা দেওয়ার কোনো উপায় নাই। মেডিকেল জুরিসপ্রুডেন্সে এই ধরনের সংজ্ঞা দিলে অবশ্যই ফেল করতে হবে, এবং থার্ড ইয়ারে এই পরীক্ষাটা দিতে হতো তারা যখন ডাক্তারি পড়েছেন। আমাদের খোঁজ নেওয়া উচিত যে থার্ড ইয়ারে উনি কি বেশি সময় ধরে ছিলেন কিনা, অথবা ওই সময় তো তিনি জাসদ করতেন, জাসদে এই ধরনের কোনো কিছু শিখিয়েছিল কিনা, কারণ এক সময় তো বৈজ্ঞানিক ছিলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র করতেন। আমি খুব দুঃখ পেয়েছি এই বক্তব্যে। এটা আমার কাছে মনে হয়েছে যে একজন রাষ্ট্রনায়ক যিনি, তিনি দেশের পেনাল কোডের বিপরীতে গিয়ে বক্তৃতা দিবেন এটা আশা করা যায় না। এরকম বক্তৃতা আরও অনেকে দিয়েছেন, কিন্তু এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। আরেকটি হচ্ছে নারীর শারীরিক সীমাবদ্ধতা। এই অজুহাত তুলে তারা নারীকে কোনো ক্ষমতায় দেখতে চান না, না দলের ক্ষমতায়, না দেশের ক্ষমতায়, না কোনো উচ্চ পদে। তারা বলেছেন প্রধান পদে কোনো নারী থাকতে পারবে না। তার মানে কোনো কোম্পানির সিইও আসলে নারীর হওয়ার কথা না, তাই না? তো কিন্তু তারা নারীদেরকে নমিনেশন দেয় এমন দলকে সাথে নিয়েছেন, এবং সেই দলে কিছুদিন আগেও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম প্রধান পদে ছিলেন একজন নারী চিকিৎসক। তারা কি তাহলে বলতে চাইছেন যে বাংলাদেশ একটি নারী মুক্ত বাংলাদেশ হবে, যেখানে নারীরা কোনো উচ্চ পদে আসীন থাকতে পারবে না? এরাই আবার গাল ভরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রশংসা করেছেন, এবং তাকে মহিয়সী, তাকে দেশের অত্যন্ত সফল নারী নেত্রী হিসেবে, দেশের অভিভাবক হিসেবে প্রশংসা করেছেন। এই যে দ্বিমুখী বক্তব্য, দ্বিচারিতা, এগুলি হচ্ছে লাগাম ছাড়া। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন সামনে রেখে একটি জায়গায়, মানে লক্ষ্মীপুরের একটি জায়গায় ব্যালট ছাপানো এবং সিল ছাপানোর ঘটনা ঘটেছে। এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার পরিচয়, তিনি জামায়াত কর্মী। একটু জানতে চাই যে এই ব্যালট এবং সিল যদি তিনি ধরা না পড়তেন তাহলে এগুলো দিয়ে কি কি করতে পারতেন তিনি? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জি, ধন্যবাদ।
আপনাকে, দর্শক শ্রোতা মণ্ডলীকে এবং আমার সহ আলোচক জনাব আব্দুন্নুর তুষার। দেখুন, এই ব্যালট ছাপানোর, নির্বাচনের আগে ব্যালট ছাপানোর এইরকম রেকর্ড আমার কিন্তু মনে পড়ে না। এবং আমার কাছে মনে হয় যে নির্বাচনকে সামনে রেখে এই মহলটা এমন এমন কিছু কূটকৌশল তারা নিচ্ছে, যেই কূটকৌশলের কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। ব্যালট পেপার ছাপিয়ে জাতীয় নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, এটা খুব দুঃখজনক এবং নিন্দনীয়। এবং আমার মনে হয় যে এটা সারা দেশে প্রচার হওয়ার পরেও এটার ব্যাপারে যে গভর্নমেন্ট খুব বড় ধরনের কোনো ভূমিকা পালন করেছে আমার কাছে মনে হয় না। এটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল এবং এটা খুব দ্রুতই এটার ব্যাপারে একটা স্টেটমেন্ট আসা উচিত ছিল যে আসলে জিনিসটা কি। যদি একটি জায়গায় ধরা পড়ে থাকে তাহলে এটা যে আরও 50 জায়গা হচ্ছে না এর কোনো গ্যারান্টি নেই। তো এইটা অশনি সংকেত এবং এটা আমার মনে হয় যে খুব ভয়াবহ একটা বিষয়। এই বিষয়ে খুব সিরিয়াসলি তদন্ত করে এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমার মনে হয় যে শুধু ব্যালট ছাপানোই না, তাদের নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনেক ধরনের কৌশলের আশ্রয় তারা নেবে। এবং এই জিনিসগুলো, ওই যে তুষার ভাই যেটা বললেন যে সরকার আসলে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমার মনে হয় যে তাদের অভিজ্ঞতার তো অভাব আছেই, যোগ্যতার অভাব আছে। তারা মুখ দিয়ে একটু কথা বেশি বলেন এবং অন্য অন্য কাজে তারা সময়ক্ষেপণ করেছেন। এই যে 1300 অস্ত্র, লুট করা অস্ত্র তারা এই 17 মাস 18 মাসে তারা যে উদ্ধার করতে পারলো না, এটা একটা বড় ধরনের ব্যর্থতা। কারণ আপনি নির্বাচন, আপনি এমনিতে অস্ত্রের ব্যবহার হয় সেটা ভিন্ন জিনিস, সেটা কোনো না কোনো কারণে হয়ে যায়। কিন্তু এই অস্ত্র, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এই 18 মাসে, এটা সরকার একটা চরম ব্যর্থতার পরিচয় বহন করে। এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই দিকটাতে নজর বেশি দেওয়া দরকার ছিল। তারা বিভিন্নভাবে নজর দিয়েছেন। বিশেষ করে আপনার ধরেন আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যে আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার না করে তিনি আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু খোঁজার বেশি চেষ্টা করেছেন এবং তাদেরকে জেল জরিমানাও করে। না, খোঁজার চেষ্টা করেছে এটা আমি বলবো না, খোঁজারও চেষ্টা করে নাই। কারণ চিহ্নিত আওয়ামী লীগের তো আপনি ধরে তারপর 24 ঘন্টার মধ্যে জামিন দিয়ে দিচ্ছেন। কোথায়? এইখানে একটা গোষ্ঠী শুধুমাত্র বাণিজ্য করার চেষ্টা করেছে, যেটাকে মামলা বাণিজ্য বলেন। তারা তাদের মনোপুত না হয় তাদেরকে খুঁজে বের করে তারপরে তাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে তারপরে জেলে ঢুকিয়ে তারপরে এখানে বাণিজ্য করার চেষ্টা। এবং খুব গুরুতর অভিযোগ, গুরুতর চিহ্নিত, খুব ভয়াবহভাবে চিহ্নিত এরকম আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর, তাদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম বহু ঘটনা আছে। তো এইখানে আমি এইটাকে বড় করে দেখতে চাই না। আমার কথা হলো যে আপনি এই যে 18টা মাস সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন, এগুলি বলে তারপরে ইউনূস সাহেবের জায়গা থেকে যেভাবে বলা হলো যে কি একটা রাজনৈতিক দল করেছে, ছেলেপেলেরা, তাদেরকে একটু সময় দেওয়া উচিত, মানে নির্বাচন পিছানোর জন্য তিনি এই কথাগুলো ব্যবহার করেছেন। তখন থেকেই তো আমার কাছে মনে হয়েছে যে এই সরকার অধীনে আর যা কিছু হোক, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রশ্নবিদ্ধহীন কোনো নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব। কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে বলেছিলেন যে একটি পারফেক্ট নির্বাচন করাই কিন্তু তাদের কাছে এখন মুখ্য উদ্দেশ্য। গতকালকে না, এই কথা উনি অনেকবার বলেছেন, এই কথা উনি অনেকবার বলেছেন। কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়েই এই নির্বাচনটা যে আসলে উনি ওইভাবে করতে পারবেন না, এটা বারবার তিনি প্রমাণ করেছেন। আমি আবারও বলি যে শুরু থেকেই আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন, আমরা এখনও মনে করি যে এই গভর্নমেন্টটা আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রক্তাক্ত সরকার। এটার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি পূরণ না হয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি
সঠিক সরকার নির্বাচিত না হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে, এবং এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় সেটা আমাদের ব্যর্থতা, কারণ এই সরকারের প্রতি সকল সমর্থন আমাদের শুরু থেকেই ছিল। এবং এই সরকারের সমালোচনা করা যায়, এই সরকারের এমন এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলো খুব সিরিয়াসলি বলতে গেলে সরকার ল্যাংটা হয়ে যেত, কিন্তু শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় আমরা কিন্তু সরকারকে বিতর্কিত করতে চাইনি। বাট আপনি দেখেন একটা গোষ্ঠী কিন্তু এখনও নির্বাচনটাকে আপনার বানচালের চেষ্টা করতেছে। না হয় এই যে বিভিন্ন গোষ্ঠীর নামে, বিভিন্ন গ্রুপের নামে যমুনায় এসে নির্বাচনের 7 দিন আগে দাবি আদায় করা, আমার জীবনে তো আমি কোনোদিন দেখি না যে জাতীয় নির্বাচনের 10 দিন আগে, 5 দিন আগে একটা হাদি হত্যার বিচার কে না চায়, কে না চায়? আমরা সকলেই চাই, কিন্তু এটা কি সম্ভব? কারাই ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছে, কারাই ছেলেদেরকে পরিচালনা করছে, কাদের ইঙ্গিতে এগুলো করা হচ্ছে? শুধুমাত্র নির্বাচনটাকে এখনো পর্যন্ত, নির্বাচনটা যাতে না হয় বা হলেও যাতে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়, সেই রকম একটি মহল, একটা গোষ্ঠী কাজ করছে। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। তুষার ভাই, একটু আসতে চাই, যে যমুনায় 144 ধারা জারি করা হয়েছিল, এর আগে তো আমরা দেখেছি যে অন্যান্য ছাত্ররা যখন আন্দোলন করেছিল তাদেরকে গরম পানির বদলে ঠান্ডা পানি দেওয়া হয়েছিল, ঠান্ডা পানির স্প্রে ব্যবহার করা হয়েছিল, কিন্তু তারা শীতল অনুভব করে। হ্যাঁ, শীতল অনুভব গরমের মধ্যে তারা আন্দোলন করছে, কিন্তু তাদের গতকালকে কষ্ট আমরা হবে। দেখেছি যে বুলেট ছোড়াগুলি, সাউন্ড গ্রেনেড, গরম পানি, পুলিশের লাঠি চার্জ, এবং ডিএমপি কমিশনার বলছিল যে পেটানোরও নির্দেশ দিয়েছিলেন। মানে এই সাউন্ড গ্রেনেড ব্যবহৃত হয়েছে সেটা দেখা গিয়েছে, লাঠি পেটা করা হয়েছে সেটাও দেখা গিয়েছে, আর গুলি ছোড়া হয়নি সেটা ডিএমপি কমিশনার পরিষ্কার বলেছেন। ডিএমপি থেকে বলা হয়েছে যে তারা কোনো ধরনের গুলি ছোড়েন। কিন্তু না, ঠিক আছে, কিন্তু গরম পানি কিছু নিক্ষেপ করা হয়েছে বলে শুনেছি, কিন্তু আমি কোনো ভিডিওতে গরম পানি ছুটতে দেখি নাই। কিন্তু ঠান্ডা পানি ছিটাতে আমরা দেখেছিলাম সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে আকাশে বাষ্প তৈরি করে, ঠান্ডা বাষ্প, ওটা দেখেছিলাম এক সময়। প্রথম বিষয় হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের যে কোনোখানে যে কোনো ধরনের সভা, সমাবেশ, মাহফিল, মেলা, লোক জমায়েত, এগুলি করতে গেলে অবশ্যই সরকারের অনুমতি, যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন ছিল। এখন যারাই আন্দোলন সংগ্রাম শুরু করেছিল তারা কি সরকারের অনুমতি নিয়েছিল? যদি না নিয়ে থাকে তাহলে এটা একটা বেআইনি পরিস্থিতি নির্বাচনের আগে, এবং নির্বাচনের বাকি আছে আর মাত্র 5-6 দিন, 7 দিন। সেই সময়ে এই সরকারের কি করার ক্ষমতা আছে? জাতিসংঘে একটা চিঠি লিখলে উত্তর আসতেও তো 7 দিন লাগবে, 5 দিন লাগবে। আর জাতিসংঘে তদন্ত চাওয়াটা খুবই অযৌক্তিক, এই জন্য যে জাতিসংঘ কখনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির তদন্ত করে না, বা কোনো খুন, ব্যক্তিগত জমি জমার বিবাদ, এগুলা তদন্ত করে না। জাতিসংঘ জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধকে তদন্ত করে, যেগুলি মানবতার বিরুদ্ধে অপরাধ, অথবা যেগুলিতে গণহত্যা রয়েছে, অথবা যেখানে ম্যাস কিলিং রয়েছে, যেমন ধরেন কেউ নার্ভ গ্যাস ব্যবহার করলো, কেউ জীবাণু অস্ত্র ব্যবহার করলো, এইসব জিনিস জাতিসংঘ তদন্ত করেন। সেটা করার জন্য যে তদন্তকারী, উনি একবার বাংলাদেশে এসে তদন্ত করে গিয়েছেন, ফলকার তুর্ক, মনে আছে? এবং তিনি তো একটা প্রতিবেদনও দিয়েছিলেন। এই মানবাধিকারের বিষয়ে জাতিসংঘ তদন্ত করে। তারা একটা পুলিশি তদন্ত দাবি করেছেন জাতিসংঘকে নিয়োগ করে। এইটা তারা কোথায় তথ্যটা পেয়েছেন আমি জানি না। অবশ্যই ওসমান হাদির হত্যার বিচার, তদন্ত, এটা সুষ্ঠুভাবে হওয়া দরকার, কিন্তু এই সরকারের হাতে কি সেই সময় আছে? আর তা তো নাই। তো তারা এই সরকারকে চাপ দিতে গেলেন, এটার পিছনে আমি মনে করি যারাই চাপটা দিতে গিয়েছিলেন, আপনি তাদের ছবি দেখবেন, সেখানে সামনের দিকে যারা ছিলেন, জাবের বাদে বাকি যারা ছিলেন, তারা সবাই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এবং তারা 2-1 আছেন তারা ঢাকা শহরের অধিবাসীও না, তারাই আন্দোলনটা করার জন্য ওই তারিখে চলে এসেছেন। তার মানে এটা অর্গানাইজড ছিল। এই যে তারা দেশের আইনের বিপরীতে গিয়ে একটা দাবি তুললেন যেটা আসলে জাতিসংঘের করার ক্ষমতা নাই, এই সব কিছু তারা করলেন কবে? তারা করলেন শুক্রবারে, যেদিন তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি বিএনপি তার ম্যানিফেস্টো ঘোষণা করবে, এবং তারা ওই সময়টা বেছে নিয়ে ওই এলাকাতে একটা তুমুল হুজ্জত তৈরি করলেন, এবং সেই হুজ্জতটা ওই দিন তৈরি করার পরের দিন তারা আস্তে করে বাড়ি চলে গেলেন এবং বললেন আচ্ছা আমরা পরে কর্মসূচি দেব। কেন? তাদের দাবি দাওয়াকে ওই দিনই ফুরিয়ে গেল। ভিডিও স্টেটমেন্টও দিয়েছে সন্ধ্যার দিকে, আমরা দেখেছি যে
জাবের এবং হচ্ছে রাকসু জিএস আম্মার এবং জুমা, তারা কিন্তু ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন। তারা বলছেন যে 12 তারিখে নির্বাচন কোনোভাবেই তারা বানচাল করতে চান না এবং এটি অবশ্যই 12 তারিখে বানচাল করতে না চাইলে নির্বাচনের আগে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন, কোনো একটি জায়গায় কেউ যদি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলতেন, গুলি বোমা বা অন্য যে কোনো কিছু, তাহলে নির্বাচন কোথায় যেত? তারা বানচাল করতে চান না, কিন্তু তারা রাস্তায় নেমে হুজ্জত করেন। এই হুজ্জতটা কি নির্বাচনের পক্ষে যায়? এই হুজ্জতটা কি নির্বাচনের আগে যে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখা সেটার পক্ষে যায়? আর ওইখানে একজন এমপি ক্যান্ডিডেট এসে হাজির হলেন। বাংলাদেশের এমপি ক্যান্ডিডেটরা তাদের এলাকা ছেড়ে পাশের এলাকাতে পর্যন্ত যেতে পারেন না, যে 5টা ভোট হারাবেন সেই ভয়ে। আর ওই ভদ্রলোক উনি ঢাকা শহরে মার খেতে চলে আসলেন। ওনার কিন্তু নির্বাচনী এলাকা ঢাকা থেকে বহু দূরে। উনি ওই দিন ঢাকা শহরে দুপুরবেলা কি করছেন? উনি নাকি বিচার চাইতে এসেছেন। বিচার তো উনি ওনার এলাকা থেকেও সংহতি প্রকাশ করে চাইতে পারতেন। এবং উনি শুধু আসলেনই না, উনি এমন আচরণ করলেন, উনি প্রহৃত হলেন। আপনি লক্ষ্য করবেন উনি প্রহারের শেষ সময় পর্যন্ত নিজের প্রহার নিজের মোবাইলে রেকর্ড করছেন। কি কারণে? এটা প্রচার করে দিয়ে যাতে করে মানুষকে এক ধরনের উত্তেজিত করা যায়, উদ্বিগ্ন করা যায়, আশঙ্কিত করা যায়, অথবা তাদেরকে ডেকে ওইখানে নিয়ে আসা যায় আরো বেশি গন্ডগোল করার জন্য। এটা কি কোনো সুস্থ প্রক্রিয়া নির্বাচনের আগে? তুষার ভাই একটু যোগ করতে চাই। আমরা দেখেছি যে দিনের শুরুতে যখন এই আপনার অস্থিরতা যখন তৈরি হয়েছিল, তখন দেখেছি যে সরকারি কর্মচারীরা পে স্কেলের দাবি নিয়ে তারা গিয়েছিলেন সেখানে। এই সরকারের হাতে যদি সময় না থাকে তাহলে এত বড় একটি ইভেন্ট তারা কেন নিল? সময় থাকলেও কি টাকা আছে? এই সরকার তো টাকা সংকটে ভুগছেন। সরকারের হাতে সময় থাকলেও কি তারা এই পে স্কেলটা বাস্তবায়ন করতে পারতেন? আর এই যে পে স্কেলের ধারণা, এই পে স্কেলের যে বিষয়টি ঘোষণা করে দেওয়া হলো, এটা কি আসলে বাস্তবসম্মত? বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাপেক্ষে এত বেশি বৃদ্ধির শতকরা হার আপনি বিবেচনা করলে দেখবেন যে এটা আসলে বিগত অনেকগুলি পে স্কেলের চাইতে অনেক বেশি। এত হারে এটা বাড়িয়ে দেওয়া যায়? এটা কি আসলে তাদের কথা যেগুলি সেই কথার সাথে মিলে? তারা বলছেন যে সরকার কৃচ্ছ্রতা সাধনের মধ্যে আছেন, তারা বলছেন যে সরকারের আর্থিক সংকট রয়েছে, তারা বলছেন যে প্রচুর ঋণ নেওয়ার কারণে বাংলাদেশ এক ধরনের ঋণগ্রস্ত অবস্থায় প্রবেশ করেছে। সেই অবস্থায় এইভাবে পে স্কেল বাড়িয়ে দিয়ে আগামী রাজনৈতিক সরকারের মাথার উপরে পে স্কেলটা চাপিয়ে দিয়ে যে তারা চলে যাচ্ছেন, তারা কি সে অর্থ সংস্থানের কথা কোথাও বলেছেন? আর পে স্কেল যদি ঘোষণা করা হয়, সাধারণত বাজেট যখন হয় তখনই পে স্কেল ঘোষণার জন্য একটা বরাদ্দ থাকতে হয়। গত বাজেট যখন তারা ঘোষণা করেছিলেন, সেখানে কি বিন্দুমাত্র ইঙ্গিত ছিল যে এই সরকার 6 মাস বা 7 মাস পর একটা পে স্কেল ঘোষণা করবেন বাজেট ঘোষণার পরে? মানুষকে এত অসহায় এবং এত নাদান মূর্খ ভাবাটা কি আসলে ঠিক? মানুষ যদি একেবারে অশিক্ষিত হয়, অন্তত 20 বছর 20টা বাজেট দেখে দেখে না তারা বাজেট কেমনে হয় এটা শিখে যায়। একদম যিনি জানেন না তিনিও কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে ট্রাফিক আইন শিখে যান। তো মানুষকে তো এত বোকা ভাবলে চলবে না। তারা যে কাজগুলি করছেন, তাদের হাতে আছে 7 দিন, তারা বড় বড় চুক্তি স্বাক্ষর করছেন, যেন তারা স্বাক্ষর না করলে রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর ভুলে গিয়েছেন, তারা নিরক্ষর, তারা স্বাক্ষর করতে পারবেন না বাংলাদেশের চুক্তি। তাদেরকে চুক্তি সব শেষ করে যাইতে হবে। এটার অর্থ কি? এত তাড়াহুড়া কেন? এত অস্থিরতা কেন? অভিসন্ধি যেটাই হোক, আমরা হয়তো খুব ভালো অভিসন্ধি, কিন্তু এই জায়গাতেও অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তারা তৈরি করে দিয়েছেন। আমরা কখনোই মনে করি না যে তারা দুরভিসন্ধিমূলক কিছু করবেন। তাদের উপর বিশ্বাস করে জাতি তাদেরকে সরকার পরিচালনার জন্য দিয়েছেন, তাহলে সেই বিশ্বাসের মর্যাদা নিশ্চয়ই তারা রাখবেন। কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়ে এমন একটা আচরণ যদি কেউ করেন, যে আচরণ নিয়ে প্রশ্ন তোলা যায়, যে আচরণের মধ্যে অভিসন্ধি সংক্রান্ত সন্দেহ জাগ্রত হয়, সেটা তো তাদের করা উচিত না। জি, আসবো আপনার কাছে আরও একবার। রহমতুল্লাহ ভাই, আপনার কাছে একটু আসতে চাই, পরবর্তী সরকারকে চাপে রাখতে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সরকার, বড় বড় চুক্তি এবং পে স্কেলের মতো ঘটনা? না, পরবর্তী সরকার চাপে থাকবে কি থাকবে না সেটা তো পরের অংশ। আপনার কাজটা কি এখানে আপনার দায়িত্বটা কে দিছে? আপনার তো এটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। অন্তত নির্বাচনকালীন সময়ে সংবিধান স্বীকৃত আপনার যে কাজ, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র রুটিন মাফিক কাজটা করবেন। সেই রুটিন মাফিক কাজের মধ্যে পরবর্তীতে এই দেশ কিভাবে কি করবে, এগুলোর দায়িত্ব তো আপনার না। এটা করছেন তো এই যে অযাচিত হয়ে যে কাজগুলো করা হচ্ছে,
এইটার মধ্যে দিয়েই মনে হচ্ছে এটা দুরভিসন্ধিমূলক কিছু কাজ তারা করে যাচ্ছেন, যেটা পরবর্তী সরকার যদি আপনার এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক যে ভিত্তি, নড়বড়ে ভিত্তি, এই ভিত্তি দাঁড় করিয়ে তারপরে যে এই পে স্কেল জাতীয় বড় বড় খরচ মেটানো, এটা তো পরবর্তী সরকারের জন্য অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো সরকার জাতির কাছে দলগুলো জাতির কাছে ইশতেহার ঘোষণা করেছে, ওই ইশতেহার অনুযায়ী মানুষ দেখবে যে কার ইশতেহার অনুযায়ী তাকে ভোট দেওয়া যায়। সেই ইশতেহার কার ইশতেহার পছন্দ হয় সেই ইশতেহার উপর নির্ভর করে একটি রাজনৈতিক দল বা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তো সেখানে তার ইশতেহার অনুযায়ী তো পরবর্তীতে কাজগুলো বাস্তবায়ন করতে হবে। এটা তো তারা একটা মানে বাড়তি ইশতেহারের মতো চাপায় দিয়ে গেল, তখন যাতে তারা বলতে পারে যে আমরা তো এটা করে বলছিলাম, আমরা তো এটা দিচ্ছিলাম। এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা বাড়তি একটা ঝামেলা। অতএব যেই কাজগুলো তাদের করা প্রয়োজন, যেই কাজগুলো দিয়ে নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে উঠে আসবে, সেই কাজগুলোর প্রতি তাদের মনোযোগী হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। তুষার ভাই একটু আসতে চাই, রহমতুল্লাহ ভাই যেটা বলছেন যে ইশতেহারের বিষয়টি কথা বলছিলেন, একজন নাগরিক হিসেবে জামায়াতের ইশতেহার এবং বিএনপির ইশতেহারে আপনি কি পেলেন এবং কি পেলেন না? এটা অনেক বড় আলোচনা হয়ে যাবে, তবে আমার কাছে মনে হয়েছে যে ইশতেহারে বহু প্রতিশ্রুতি রয়েছে, যে প্রতিশ্রুতিগুলি আসলে ওখানে লেখা যায়, কিন্তু এটাকে বাস্তবায়ন করা আসলে খুব কঠিন। আর জামাতের ইশতেহারে আমি একমাত্র দুঃখ যে জায়গাটা পেয়েছি, বড় দুঃখ, সেটা হচ্ছে যে ওখানে তারা ছবি ব্যবহার করেছেন। এই ছবিগুলি তারা আধিপত্যবাদী ভারতের বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েবসাইট থেকে, প্রতিষ্ঠান থেকে অনুমতিবিহীনভাবে ব্যবহার করেছেন, এটা বলতেই হবে। কেননা ভারতের কাছে নিশ্চয়ই তারা অনুমতি চান না কোনো কিছু করার জন্য, আর ভারতীয় ছবি এনে তারা সেখানে পোস্ট করেছেন। তাদেরকে খুশি করতেই কি এমনটা? না, তারা কেন খুশি হবেন? এটা হচ্ছে তারা বাংলাদেশের মানুষদেরকে তাদের ইশতেহারে ছবি দেওয়ার মতো উপযুক্ত মনে করেন নাই। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তারা একটা ছবি ব্যবহার করেছেন, সরিষার ক্ষেতে কিছু শিশু তারা দৌড়াচ্ছে, সেই শিশুদের যে স্কুলের পোশাক, জামাতে ইসলাম যে ধরনের বাংলাদেশের কথা বলে এবং যে ধরনের স্কুল তারা কেউ কেউ পরিচালনা করেন, এই ধরনের পোশাক তাদের স্কুলগুলিতে নাই। তাদের সমস্ত ইউনিফর্মে বাচ্চাদেরকেও স্কার্ফ পরতে হয় এবং তাদের স্কার্ট পরা এবং হাঁটু দেখা যায় এমন স্কার্ট পরার কোনো অনুমতি নাই, কিন্তু তাদের ইশতেহারের মধ্যে এই ছবি এটা তারা ব্যবহার করেছেন এবং এটা ব্যবহার করেছেন ভারত থেকে চুরি করে। আধিপত্যবাদী ভারতের ছবিগুলি কি আসলে সুন্দর? কিংবা আমরা কি তাদের শাসনে গেলে আধিপত্যবাদী ভারতের সেই রকম চেহারা একটা ধারণ করবে আমাদের স্কুল কলেজ? সেইগুলি তারা যেভাবে পোশাক আশাক পরে, তাদের যে চিকিৎসকের ছবি ব্যবহার করেছেন, রোগীর ছবি ব্যবহার করেছেন, সেটাও আধিপত্যবাদী ভারতের। তো শফিক সাহেব ডাক্তার, তাদের দলে আরও ডাক্তাররা রয়েছেন, অন্তত বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের রোগীদের ছবি যদি তারা নাও খুঁজে পান, নিজেদের ছবি দিতেন। তারা তো ডাক্তার, তিনি নিজেও তো পেশা ডাক্তার। হ্যাঁ, তারা ডাক্তার, অনেক ডাক্তার জামাত থেকে নির্বাচন করছেন, তাদের ডাক্তারদের একটা ছবি দিতেন। এইটাও ভারত থেকে নিয়েছেন। ভারত ভালো লাগে না, ভারতের ছবি ভালো লাগে, মানে আধিপত্যবাদ খারাপ কিন্তু দীপিকা পাদুকোনে ভালো, ব্যাপারটা কি এরকম? এই জিনিস আমাকে খুব দুঃখ দিয়েছে। এইটা আমি আশা করি নাই তাদের কাছ থেকে। আর মানে যদি কিছু নিবেনই না বললে, তাহলে এত সস্তা জিনিস নিবেন, এটা আমাকে দুঃখ দিয়েছে। আর কি বলবো, বাকিটা অনেক সময় লেগে যাবে। বিএনপির ইশতেহারে কি পেলেন কি পেলেন না? না, কি পেলাম না, আসলে এটা একটা লম্বা বিষয় হয়ে যাবে। সব জায়গাতেই কিছু কিছু জায়গা রয়েছে যেগুলি, এই জন্য আমি কিন্তু দেখেন দুইটা ইশতেহারে কোনো প্রতিশ্রুতির মধ্যে ঢুকি নাই, আমি শুধু একটা ইশতেহারের ছবির কথা বলেছি, এই জন্য যে এটা আমাকে দুঃখ দিয়েছে। বিএনপির ইশতেহারে ভারতীয় ছবি নাই, এইটা পেলাম। আচ্ছা, স্বাধীনতা 54 বছরে বাংলাদেশে আরেকটা জিনিস জামাত ইসলামের ওইখানে আমার মজা লেগেছে, সেটা হলো তারা বলেছেন সমস্ত বন্ধু দেশের সাথে সম্পর্ক তারা অনেক ভালো করবেন, সেখানে শুরুতেই ভারতের নাম লিখেছেন। তাহলে যে প্রত্যেকদিন সকালে বিকালে অনেকটা মানে কি বলবো, মন্ত্র পাঠের মতো যে ভারতকে গালিগালাজ করেন, ইশতেহারের মধ্যে একটুখানি দিতেন ভারত কত খারাপ, কিন্তু সেটা দিলেন না কেন? এই খারাপ ভারতের সাথে এত সম্পর্ক উন্নয়নের এত দায়, তাহলে যে সারাদিন ভারতকে গালি দেয়, এনসিপি গালি দেয়, তবে অন্যরা গালি দেয়, আধিপত্যবাদী ভারত যারা কিনা আমাদের সংবিধান লিখে দিয়েছে, এই কথা বলা হয়েছে, যারা কিনা আমাদের স্বাধীনতার ঘোষণাও নাকি লিখে দিয়েছে, যারা নাকি ওই সংবিধান লেখার কারণে এই সংবিধান একজন
তাদের পন্থী একজন আইনজীবী ছুঁড়ে ফেলে দিয়েছেন সংবিধানটাকে, তাই না? একাধিক বক্তৃতায় তারা এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও বলেছেন। তো সেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথাটা এই ইশতেহারের মধ্যে একদম সবার শুরুতে লিখতে হলো। এটাও আমি একটু পেলাম আর কি, একটু ইশতেহার এটাও পেলাম আর কি। একটু জানতে চাই আপনার কাছে যে স্বাধীনতা 54 বছরে এখনো ইশতেহারে মৌলিক চাহিদাগুলো মানুষের প্রধান আকর্ষণ কেন? মানে দেশ কি এখনো থমকে আছে? না, মৌলিক চাহিদার যে বিষয়টা আপনি বললেন, মৌলিক চাহিদা তো আমাদের পূর্ণ হয় নাই। যেমন আমাদের প্রথম মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র এবং বাসস্থানের চাহিদা। তো অন্নের চাহিদা আমাদের আসলে কি পূর্ণ হয়েছে? রাষ্ট্র চাহিদা কিভাবে পূরণ করবে? রাষ্ট্রের প্রথম চাহিদা পূরণ করতে হবে যারা অর্থ দিয়ে ক্রয় করতে পারে, তাদের জন্য বাজারে এই বস্তুর সরবরাহ নিশ্চিত করতে হবে। কিন্তু যারা অর্থ দিয়ে ক্রয় করতে পারে না, তাদের পাশে আমরা যদি সত্যি একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারতাম, যেটা মুক্তিযুদ্ধের সময় আমরা চিন্তা করেছিলাম, তাহলে এই যাদের নাই তাদের পাশে রাষ্ট্র তখন এই বস্ত্র হাতে দাঁড়াতো। সেটা আমরা পারি নাই। এই কি পাই নাই এটা কিন্তু হিসাব করে যার নাই সে, যার আছে সে আবার কি পায় নাই কি, সে তো পেয়েছে। তো রাষ্ট্র কিন্তু যে পায় নাই তার অধিকারটা পূরণ করবে, আর যে পেয়েছে তার অধিকার তো পূর্ণ হয়েছে। ঠিক একইভাবে বস্ত্র যদি বলেন, অন্নও তাই। সবার অন্ন আছে, তারা বাজার থেকে কিনবে, কিন্তু যার অন্ন ক্রয়ের সামর্থ্য নাই, যার চাকরি নাই, ব্যবসা নাই, যার কোনো অর্থায়নের উপায় নাই, যিনি কিনা বৃদ্ধ, যার সন্তান নাই, কেউ নাই দেখাশোনা, রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। সেই ব্যবস্থা কি রাষ্ট্র করতে পেরেছে? বিদেশিদের কথা শুনে আমরা রেশনিং প্রথা বাতিল করে দিয়ে এখন আমরা কি করছি? কার্ড চালু করার চেষ্টা করছি, ফ্যামিলি কার্ড। হ্যাঁ, তো একসময় তো রেশনিং ছিল, তাহলে বিদেশিরা সেটা আমাদেরকে বন্ধ করতে বলেছে। আমরা জি হুজুর বলে আমরা রেশনিং বন্ধ করে দিই। আমরা টিসিবির মাধ্যমে যে কাজটা করি ওটা কিন্তু রেশনিং না, এটা কিন্তু রেশনিং। হ্যাঁ, তাহলে আপনি রেশনিং বন্ধ করে আবার রেশনিংই করছেন। আচ্ছা, তারপরে আপনি দেখেন বাসস্থানের চাহিদা কি করে পূর্ণ হবে? কারণ আমরা প্রকৃত অর্থে ভূমির যে সংস্কার এবং ভূমি ব্যবহারের যে নিয়মাবলী সেটাকে সারা দেশে প্রযুক্ত করতে পারি নাই। আপনি কি কারণে বাংলাদেশে কিছু লোককে 1 বিঘা জমিতেও বাড়ি করতে দিবেন আর কিছু লোককে 5 কাঠায় বাড়ি করতে দিবেন? কোনো ব্যক্তিরই 5 কাঠার বেশি জমি বাড়ি বানানোর জন্য থাকা উচিত না, তাই না? এবার আসেন, কিন্তু আমাদের এখানে পয়সা হইলে আপনি 12 একরের উপরে বাড়ি বানাতে পারেন। বাড়ি বানিয়ে আপনি জায়গা নষ্ট করবেন কেন, তাই না? আপনি থাকার জন্য কেন আপনি প্রত্যেকের আলাদা আলাদা সুইমিং পুল কেন লাগবে? বাংলাদেশের সমস্ত ব্যক্তিগত সুইমিং পুল বন্ধ করে দেওয়া উচিত। সুইমিং পুল মাস্ট বি কমন। মানুষ একটা এলাকাতে সুইমিং পুল থাকবে, মানুষ চাঁদা দিয়ে, একটা কেন একাধিক থাকতে পারে, 5টা থাকতে পারে, মানুষ চাঁদা দিয়ে ওইটাকে কমন ভাবে ব্যবহার করবে। কিন্তু একজন ব্যক্তি তার পরিবারের 5 জন লোকের জন্য পয়সা আছে বলে বিশাল সুইমিং পুল বানিয়ে বসে থাকে। এটা কি কারণে অ্যালাউ করা হয়? বাংলাদেশে কি পানি সস্তা? বাংলাদেশে কি সুইমিং পুল বানানো অপচয় না? কিন্তু দেখেন আমরা সেটা করি না। এগুলো হচ্ছে মৌলিক চাহিদার বিপরীতে আমাদের ব্যবস্থাকে দাঁড় করানো। এবং তারপরে আপনি যদি মনে করেন স্বাস্থ্যেরও একই ঘটনা। যার পয়সা নাই তার পাশে সরকার দাঁড়াবে, যার পয়সা আছে সে তো বিদেশ যাবে, সে বড় বড় হাসপাতালে ভর্তি হবে। আপনি কি দেখেছেন আমাদের বাংলাদেশের বড় বড় নেত্রীরা কেউ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়? তারা নিজেরা যে হাসপাতালে ভর্তি হইতে পারে না সেই হাসপাতালকে তারা জনগণের জন্য দিয়ে রাখে। সেইখানে ডাক্তারদেরকে চাকরি দিয়ে প্রত্যেকদিন সকাল বিকাল ডাক্তারদের নার্সদেরকে গালিগালাজ করে। 1000 বেডের হাসপাতালে 5000 রোগী ভর্তি করে তারা বলে হাসপাতাল ময়লা, হাসপাতাল নোংরা, হাসপাতালে চিকিৎসা হয় না। 1000 বেডের পদ আছে 1000 রোগীর জন্যই। 1000 বেডে কিন্তু নার্স কিন্তু 5 গুণ নিয়োগ দেওয়া হয় না। কিন্তু ওইখানে রোগী যখন ভর্তি করা হয় তখন একটা নার্সকে 5টা রোগী দেখতে হয়, যেখানে 2টা নার্সের একটা রোগী দেখার কথা, অথবা 3টা নার্সের একটা রোগী দেখার কথা। কমপক্ষে 2টা নার্স লাগবে একটা রোগীর জন্য। চিকিৎসা সেবার মানটা আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলা তারা করে তারপরে তারা ইশতেহারের মধ্যে লেখেন আমরা স্বাস্থ্যে 8%, 10% হিসাব করে না তো কোনো রোগী ওখানে গিয়ে। আপনি 100% খরচ করার পরও গিয়ে যদি সেবা না পায় তাহলে আপনার ওই পয়সার কোনো মূল্য নাই। সেই রকম 8% জিডিপি দিয়ে দিব, 5% দিয়ে দিব, বড় বড় কথা যখন বলা হয় তখন কি তারা হিসাব করেছেন যে এই টাকা শেষ পর্যন্ত সঠিকভাবে ব্যবহৃত হবে এই নিশ্চয়তা তারা দিতে পারছেন কিনা? তারা কি আফজাল, মিঠু, গং যারা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতি চূড়ান্ত করেছে, তারা ডিজি অফিসের ড্রাইভারের যখন 200-250 কোটি টাকা পাওয়া গিয়েছে সেই ব্যবস্থা বদলাতে পারবেন সেই প্রতিশ্রুতি দিতে পেরেছেন? এই অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার 2 সহকারী দুর্নীতি করেছেন, সেই কারণে তারাই তাদের চাকরি নট করেছেন। যারা তারা থাকা অবস্থায় দুর্নীতি বন্ধ করতে পারে না।
কিন্তু অন্তর্বর্তী সরকার তো বলেছিলেন, প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতা নেয়ার কিছুদিনের মধ্যে তার উপদেষ্টাদের সম্পদ এবং দুর্নীতি যদি করে থাকেন তাহলে সেটি প্রকাশ করবেন, কিন্তু তিনি তো চলে যাচ্ছেন, আর মেয়াদ বেশি দিন তেমন একটা নেই। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের যে আসল সম্পদের পরিমাণ কত অথবা সম্পদের পরিমাণ কত, তাদের বিরুদ্ধে দুর্নীতি আছে কিনা সেটি কিন্তু প্রকাশ করতে পারেনি। আপনি দেখবেন একই সরকার আবার গোপন চুক্তিও স্বাক্ষর করছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে। তো তাদের জন্য এই প্রশ্নের উত্তরে আমি একটা লাইন বলতে চাই, একটা কবিতা, যাহা বলি তাহা ভুল করে বলি, কোনোদিন তাহা করি না, আর যাহা করি তা গোপনেই করি, চুক্তির কথা বলি না। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, জনাব রহমতুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে জামায়াত ভাড়া করা মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে রচনা করতে যাচ্ছেন। তিনি বলছেন যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষক, এমনটা বলেছেন। এবং তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এমন অভিযোগ করেছেন যে একটা সময় দেখা যাবে জামায়াত মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছেন। কি বলবেন আপনি মন্তব্যের? না, উনি একটু ভুল করেই বলছেন মনে হয়, ভাড়া করা মুক্তিযোদ্ধাদের নিয়ে না। যিনি বলেছেন তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, ভাড়া করা উদ্বেগ থেকে। উনি জামাতের আমির, তার তো মুক্তিযুদ্ধে তার কোনো অবদানের কথা আমরা কোথাও জানি না। তিনি বলেছেন যে কর্নেল অলি আহমদ স্বাধীনতা ঘোষণা করেছেন। কর্নেল অলির শত শত ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এটা এখন আলোচনার হাসির খোরাক ছাড়া এটা কোনো আলোচনার বিষয়বস্তু আমি মনে করি না। এটা নিয়ে আলোচনা করা, এটা জামাত ইসলামীর লোকের অমলা বিব্রত বোধ করে যে আমির সাহেব কি বললেন। এটা কর্নেল অলি আহমেদের বক্তব্যগুলি পর্যালোচনা করলে তো বোঝা যায়। এটা নিয়ে আমার খুব বেশি আলোচনা করার ইচ্ছাও নেই। এটা হঠাৎ করে, হ্যাঁ, তবে একটা বিষয় যেটা বলেছেন সেটা হচ্ছে যে এক সময় দেখা যাবে যে জামাত ইসলামী হয়তো মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব মনে জামাত ইসলামী দিয়েছে। এই ইতিহাসটা বিকৃতি করার সুযোগ আছে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা এই ফুলানো ফাঁপানো ফুলঝুরি বা এই যে আপনি ধরেন ব্যালট পেপার ছাপানোর মতো যে সমস্ত ঘটনা, এই জাতীয় কূটকৌশল যদি আমরা রুখতে না পারি, এবং এই যে আপনার শুধুমাত্র ভোটের জন্য ইশতেহারের মধ্যে যে সমস্ত ফুলঝুরি জামাত ছড়িয়েছে, কারণ এই দেশের মানুষ একটু আবেগপ্রবণ মানুষ তো, আর তার থেকে বলতো এই দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু তাদের কূটকৌশলের কারণে কোনো অঘটন যদি ঘটে তাহলে তো বুঝতেই হবে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব জামাত ইসলামী দিয়েছিল, এটা হয়তো কোনো একদিন আমাদেরকে বলতে হবে। আমরা বিশ্বাস করি না যে এই দেশের জনগণ এতটাই বোকা, এতটাই অজ্ঞ বা এতটা এই ধরনের প্রোপাগান্ডার মধ্যে পা দেবে বা এই ধরনের অপকর্মের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। এটা জনগণই রুখে দাঁড়াবে, এবং খুব ন্যাক্কারজনকভাবে সারা দেশে ধিক্কৃত হয়েছে তার এই বক্তব্যে। মানে সেই লোকটা তো কোনোদিন দাবি করে নাই। এটার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? এই সময়, নির্বাচনের সময় এরকম অসত্য, বিভ্রান্তিকর, অযৌক্তিক এবং অন্যায় একটা বিষয় এইভাবে তুলে আনা একজন শীর্ষ নেতার মুখ থেকে, এটার উদ্দেশ্যটা কি ছিল? আমি কিন্তু আসলে সাধারণ নাগরিক হিসেবে সেটা বুঝি না। তা আমরা মনে করি যে আমরা ইতিহাস বিকৃতির রাজনীতি থেকে যেখান থেকে বেরিয়ে আসতে চাই, সেইখানে নতুন করে যারা ইতিহাস বিকৃতি করতে চায় তাদের ব্যাপারে জনগণই সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। তুষার ভাই, একটু জানতে চাই যে সালমান মুক্তাদিরকে 21শে পদক দেওয়ার জন্য আপনি ফেসবুকে কেন পোস্ট করেছেন, জানতে চাই আসলে বিষয়টা। পাওয়া উচিত তো, কেন আসলে উচিত আপনার মনে হচ্ছে? সে বাংলা ভাষার জন্য অনেক কিছু করেছে। সে ইংলিশ অক্ষরে নাকি একটা বাংলা বই প্রকাশ করেছিল। তো এটা একটা অভিনব ব্যাপার না? আমার মনে হয় দেওয়া উচিত। শুধু এই কারণে? এটা একটা বড় কাজ আমি মনে করি, এবং এরকম তরুণদেরকে আরো দেওয়া উচিত। ধীরে ধীরে সব তরুণদেরকে 21শে পদক দিয়ে দেওয়া উচিত। কম বয়সে 21শে পদক পেলে সেটা ভালো, জীবনে অনেক উৎসাহ থাকবে, আরো ভালো কাজ করবে। আমি কিন্তু কোনো সিরিয়াস পোস্ট দিয়েছি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন করার কিছু নাই।
আমি চাই সে পাক, সে না শুধু, এরকম তরুণ যারা আছে সবাই পাক। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তার আগে রয়টার্সে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন যে জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারবেন যদি জনগণ চায়, এমন একটি কথা জানিয়েছেন রয়টার্সকে তারেক রহমান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমালোচনা করে বলেছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, এটার মাধ্যমে আসলে পুনর্বাসিত হবে কিনা আওয়ামী লীগ? না, উনি তো বলেন না যে তারা এসে আওয়ামী লীগ করতে বলেছে তার সন্তানেরা যদি চায় তারা করতে পারে, কারণ সেই সন্তানদেরকে তো তিনি অপরাধ মুক্ত হিসাবেও বিবেচনা করেন নাই। তিনি বলেছেন যে সেরকম যদি কেউ থাকে যে উপযুক্ত হবে বাংলাদেশে রাজনীতি করার, তারা করতে পারে। আমরা দেখেছি যে তার দুজন মাত্র সন্তান এবং দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। অভিযোগ থাকলে তো সেটা প্রমাণিত হয় নাই, অতএব উনি এখানে পলিটিক্যালি কোনো ইনকারেক্ট কথা বলেন নাই, কারণ এই অভিযোগ তো তারেক রহমানের বিরুদ্ধে ছিল, পরে প্রমাণিত হয়েছে যে অভিযোগগুলি ঠিক না। তো এরকম যদি হয় ভবিষ্যতে, সেরকম হলে কি তাদের রাজনৈতিক অধিকার তো কেউ কেড়ে নেবে না। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান যেহেতু একটি উন্নত দেশে বহুদিন যাবৎ ছিলেন, তিনি সেই যে গণতান্ত্রিক যে এক ধরনের মনোভাব, আমার ধারণা যে সেটা তিনি ওখানে বসেও উপলব্ধি করতে পেরেছেন। উনি ওই ধরনের একটি গণতান্ত্রিক মনোভাব থেকে এই কথাটা বলেছেন। এটা নিয়ে তাকে অনেক বড় সমালোচনা করার কিছু নাই, বরং তাকে আরও ভালো করে প্রশ্ন করা যেতে পারে যে আপনি এই কথাটা কেন বলেছেন। যেমন আমিও মনে করি আমরা যে সমালোচনাগুলি জামাতের ব্যাপারে করছি, সেই সমালোচনাগুলিও তাদেরকে প্রশ্ন করা উচিত। আপনি যদি তাদের কাউকে এখানে এনে প্রশ্নগুলি করতেন তাহলে সেটা আরও বেটার হইতো, কারণ তারা উত্তর দিতে পারতেন। আমরা বুঝি না বলে সমালোচনা করি অনেক সময়, কারণ আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা সেটাকেই সমালোচনা করি। এখন আমি যে সমালোচনাগুলি করেছি, এই যে ধরেন ভারতের ছবি ব্যবহার করা এই যে তাদের ম্যানিফেস্টোতে, এটার পিছনে হয়তো একটা যুক্তিসঙ্গত কারণ আছে যেটা আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব না। যেমন এই যে অলি আহমেদ সাহেব উই রিভোল্ট বলেছিলেন, এইটা হয়তো একটা দারুণ একটা ইতিহাস লুকিয়ে আছে কোথাও, গুপ্ত। তো এই গুপ্ত ইতিহাসটা হয়তো উনি জানেন। এখন এই গুপ্ত জিনিসটা উনি কোথায় পেয়েছেন, কোন মাটির তলে, সেটা উনি যদি ব্যাখ্যা করতে পারেন তাহলে তো এটার সুযোগ তাকে দেওয়া উচিত। আমি সবসময় মনে করি সমালোচনা বা প্রশ্ন হচ্ছে নাগরিকের অধিকার। আমরা ইচ্ছা মতো সমালোচনা করতে পারি, কারণ আমরা তাদের মতো মেধাবীও না, তাদের মতো ক্ষমতাশালীও না, তাদের মতো এত অভিজ্ঞতা আমাদের নাই, এবং অনেক হাসামিসা কথা বলার যে বিষয়টা সেটাও আমাদের নাই। অতএব তারাই যেহেতু এটা পারেন, তারাই করেন, তারাই করে এসেছেন, আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা, প্রশ্ন করা, আর তাদের কাজ হচ্ছে এটা ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। ছোটবেলায় ক্লাসে অঙ্ক পারে না, যে পারে না সেই তো অনেক প্রশ্ন করে, তো তাকে কি শিক্ষক প্রহার করবে নাকি তাকে বুঝিয়ে বলবে? তো ধরেন আমরা রাজনীতি বুঝি না, এই যে আমরা দুজনে এখানে বসে আছি, ধরে নেন আমরা রাজনীতি বুঝি না, আমরা ওরকম কিছু পারিও না, বুঝিও না, কিছুই না। আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা নিয়ে প্রশ্ন করি। এটার জন্য আমাদেরকে তিরস্কার না করে, শাস্তি না দিয়ে, আমাদের উপরে চড়াও না হয়ে আমাদের বরং আরো ভালো ভাষায় বুঝিয়ে বলা দরকার। এখন আমার যে বক্তব্য সেটি হচ্ছে এই যে বলে বসলেন যে অলি আহমেদ সাহেব উই রিভোল্ট বলেছেন, চট্টগ্রাম থেকে যুদ্ধ শুরু হয়েছিল। চট্টগ্রাম থেকে যুদ্ধ শুরু হয়েছিল কথা ঠিক, কিন্তু এই যুদ্ধটা যে শুধু চট্টগ্রামেই শুরু হয়েছিল আবার সেটা ঠিক না। যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল কিভাবে? ইপিআর প্রতিরোধ গড়ে তুলেছিল, পুলিশও প্রতিরোধ গড়ে তুলেছিল ঢাকা শহরে, সেই প্রতিরোধ টিকে নাই। কিন্তু আনুষ্ঠানিকভাবে যুদ্ধের যে শুরু, সেনাবাহিনী যে যুদ্ধে আছে, এই বিষয়টি পরিষ্কার হয়েছিল চট্টগ্রামে, এবং এই বিষয়টি বাঙালি জাতিকে সেই সময় একটা বিরাট মনোবল সঞ্চার করেছিল যে আমরা এই যে ছোট ছোট জায়গাতে প্রতিরোধ করতে গিয়ে হেরে গিয়েছি, কিন্তু এটা হেরে যাওয়ার যুদ্ধ না, কারণ সেনাবাহিনীতে যারা বাঙালি তারা বাংলাদেশের মানুষের পাশে আছে। তো এই বিষয়টা যে চট্টগ্রামে হয়েছিল, উনি কি এটা মনে করেন এটা অলি আহমেদ সাহেব বলেছিলেন? এটা তো অলি আহমেদ সাহেবও বলবেন না। আর অলি আহমেদ সাহেব আমার ধারণা সিরিয়াসলি লজ্জা পেয়েছেন, কারণ এই ভদ্রলোককে আমি চিনি। এই ভদ্রলোক আর যাই করেন, মিছা কথা বলার অভ্যাস কম আছে। তো আর এই বিষয়ে পরিষ্কারভাবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে দলিলপত্রে একাধিক সাক্ষ্য প্রমাণে, এবং সেই সময়ের মেজর জিয়াউর রহমানের যে লেখা, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখার মধ্যে আছে কে রিভোল্ট বলেছিল, কাকে বলেছিল, এবং কার কাছে কাকে পাঠানো হয়েছিল। এই কথাগুলি কিন্তু নিজেই তো বলেছেন যে উই রিভোল্ট জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, এবং ওইখানে পরিষ্কার বলা আছে উই রিভোল্ট বলার পরে উনি খালেক বলে আরেকজন মেজরকে বলেছেন যে খালেক অলি আহমেদকে ব্যাটালিয়ান রেডি করতে বলো, এরকম একটি বাক্য আছে।
কারণ অলি আহমেদ ওখানে ছিলেন না। ক্যাপ্টেন অলি আহমেদ। হ্যাঁ হ্যাঁ, এবং অলিকে ব্যাটালিয়ন রেডি করতে বলো, এই কথাটা কিন্তু বলেছেন এবং এটা সমর্থিত, এটা অসমর্থিত না, এটা আওয়ামী লীগের লোকজনও বলে যে উনি এটা বলেছিলেন। তাইলে শুধু উনি ইতিহাসটা আবিষ্কার করেছেন এবং সেই ইতিহাস আবিষ্কারের ফলে আবার আমরা ওই যে ভয় পেয়ে গিয়েছি বা একটা শঙ্কায় পড়ে গিয়েছি যে সঠিক ইতিহাস তারা যেটা শেখাবেন সেইখানে কারা কারা ওই সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেই নামের মধ্যে কি আমরা এমন কাউকে দেখতে পাবো যে নাম আমরা জানি না উনি আবিষ্কার করবেন, কিংবা যুদ্ধ কারা করেছিলেন সেখানে কি আমরা এমন নাম পাবো যারা যুদ্ধে তো যায় নাই, বাংলাদেশের বিরোধিতা করেছিল? সেই সব নিয়ে এখন একটা সংশয় জেগেছে, কারণ প্রকাশ্যে যিনি এইরকম একটি তথ্য দিয়ে ফেলতে পারেন গুপ্ত ইতিহাস, তাহলে আর কত গুপ্ত ইতিহাস আবিষ্কৃত হবে, এটা নিয়ে কিন্তু মানুষ চিন্তায়। এবং ছবি যদি ভারত থেকে আসে, মানে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ম্যানিফেস্টোর ছবির মতো যদি মুক্তিযুদ্ধের ছবিও ভারত থেকে আসে তাহলে তো ঘটনাটা আরো অন্যরকম হয়ে যাবে, কারণ ওনারা ভারত থেকে আসা সংবিধান বলে এটা ছুঁড়ে ফেলে দেন। তো তাইলে ইতিহাস যদি ওইখান থেকে আসে তাহলে কি হবে? জি, আমি আসবো আপনার কাছে রহমতুল্লাহ ভাই। একটু আসতে চাই যে ভোট কেন্দ্রে বোরকা পরাদের দিকে নজর রাখতে হবে এমন একটি কথা বলেছেন ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে ভোট কেন্দ্রে নারীরা যাবেন তারা তো অনেকে আছেন হিজাব পরবেন, বোরকা পরবেন, তাদের দিকে আসলে কেন নজরে রাখতে বলছেন? মানে হ্যাঁ, উনি যেটা বলতে চেয়েছেন এখানে বোরকা পরা বলতে, যে এরা তো এখন যেই মহলটা আমাদের বিরুদ্ধে নির্বাচনে খুব সরগরম করে রেখেছে, তারা একদিকে বোরকা ছাড়া নারীদেরকে যেরকম পাশে রেখে ইসলামের খুব বড় বড় বয়ান দিচ্ছে, অন্যদিকে হিজাবকে তারা ভোটের কাজে ব্যবহার করতে পারে, এরকম একটা সংজ্ঞা কিন্তু তৈরি হয়েছে। কারণ এই যে ব্যালট পেপার ছাপানোর কথা আমরা দেখলাম, এই ব্যালট পেপার একজন বোরকা পরিহিত নারীর মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় 10টা ব্যালট পেপার, 20টা ব্যালট পেপার, সেইখানে সেটার প্রতিকারটা কি? যে ঠিক আছে উনি বোরকা পরা আছে, উনি 50-100টা ব্যালট পেপার ঢুকিয়ে দিয়ে আসুক, বিষয়টি কি সেরকম হবে? সেই জন্য আপনি দেখেন এটা বোরকাকে উদ্দেশ্য করে না, অর্থাৎ কোনো কূটকৌশল, অন্যতম কূটকৌশল হিসেবে বোরকাকে ব্যবহার করা হয় কিনা। আপনি যারা হিজাব পরেন, সম্মানিত নারী সমাজ, হজ করতে যখন যান তখনও কিন্তু নিয়ম হচ্ছে যে তার চেহারা, মুখমণ্ডল, যারা খুব ভালো পর্দানশীল নারী তারাও কিন্তু এই মুখমণ্ডল সহকারে ছবি দিতে হয়। যে সমস্ত নারীরা একেবারে সব কিছু ঢাকা থাকে, দেখা যায় না, তাদের ব্যাপারেও কিন্তু এটা বাধ্যতামূলক। সো এটা কি প্রয়োজনের ক্ষেত্রে করা হয়। অর্থাৎ যেসব নারী করবেন সেটা নারীদেরকে দিয়েই, যদি উনি হিজাব পরে আসেন, হিজাব পরিহিত নারীদেরকে দিয়েই এটা খেয়াল রাখা উচিত। আচ্ছা, একটু জানতে চাই যে ভোট নারীদেরকে দিয়েই খেয়াল রাখা উচিত। ওই রুমে যারা দায়িত্বে থাকবেন, প্রিজাইডিং অফিসার অথবা রিটার্নিং অফিসার অথবা পোলিং এজেন্ট যারা থাকবেন, তাদের সামনেই তো ব্যালট বাক্সটা থাকবে। তো সেখানে 10টি ব্যালট যদি আপনি ঢুকিয়ে দেন সেটা তো দেখা যাবে। এটা না 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 না, আপনার তো বয়স অনুযায়ী মনে হয় মানে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। ওখানে যখন ভিতরে ঢোকে একটা কাপড় দিয়ে বেষ্টিত করা, ওখানে শুধুমাত্র সিল দিবেন, কিন্তু বাইরে এসে তো ব্যালট বাক্সে ভোট দেবেন, মানে ওখানে যারা দায়িত্বে থাকবেন। হ্যাঁ, সিলটা দিবেন, দিয়ে ব্যবহার করবেন। এখন দায়িত্বে যারা থাকেন, আপনি এই যে দেখেছেন না যে একটা অফিস, নিজের বাসার একটা রুমকে অফিস দেখানো হয়েছে, একজন কর্মচারী উনি 10,000 পর্যবেক্ষক দিবেন, পরবর্তীতে তাকে তার একটা ভাই বের হয়েছে। আমি বলতেছি না যে অনেকগুলো কূটকৌশল চলছে, সেই কূটকৌশলের একটা অংশ। এবং আপনি দেখবেন যে তারা জেতার জন্য জেতার জন্য না, মানে নির্বাচনে কারচুপির জন্য এমন কোনো কৌশল নেই সেটা আশ্রয় তারা নেবেন না। তার মধ্যে দেখবেন আপনি এখানে বিভিন্ন মার্কা দিয়ে আছে, যে মার্কার নামও কোনোদিন মানুষ হয় না, ওই মানুষের নাম তো ওই মানুষের চিনিই না, এরকম লোকজনের মার্কা দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে। তাদেরকে আপনি দেখবেন এজেন্ট হিসেবে তাদের নিজেদের লোকদেরকে ঢুকিয়ে তারপরে এই যে ডামি এজেন্ট নিয়োগ করে
তাদেরকে দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসগুলো যদি এই প্রশাসনের কাছে আমার তো আস্থা নেই যে তারা ওইভাবে হ্যান্ডেল করতে পারবে কি না, এবং এই জাতীয় ডামি এজেন্টদেরকে দিয়ে যদি বলা হয় যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা বলেছেন ওটা সঠিক, যে ভোট যে দেবে সেখানে একজন একটা নারী একটা কাগজ পাঠাবে। এখন ওই নারী 5টা কাগজ যদি একসাথে এসে ওরকম করে ঢুকিয়ে দেন, সেখানে আপনার কি করার আছে? এই জন্য সম্ভবত এই কথাটা বলেছেন। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই যে যেটা বলছিলেন যে একটি প্রতিষ্ঠান একজন মাত্রই ব্যক্তি এবং তাকে 10,000 নির্বাচনী পর্যবেক্ষকের অনুমতি নিয়োগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? নির্বাচন কমিশন এই কাজের কোনো ব্যাখ্যা দেয় নাই, কিন্তু প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন এই কাজটি করেছিল কেন, এই ব্যাখ্যা তো তাদের দেওয়া উচিত। কেননা এই কাজের মাধ্যমে তারা বাকি যত পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন সকল নিয়োগকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ওনারা যদি একজনকে এরকম 10,000 দিয়ে থাকেন, বাকি যাদেরকে দিয়েছেন তাদের কি অবস্থা? বিষয়টা 10,000, 1,000 আর 5,000 না, বিষয়টা হচ্ছে যে তারা যে এইরকম একটা কাজ করতে পারেন সেটা তো প্রমাণিত হয়েছে। আর এই কাজের মধ্যে দিয়ে তাদের এই পর্যবেক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা সেটাও প্রশ্নবিদ্ধ হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়োগ দিয়েছেন বা এই পারমিট দিয়েছেন হচ্ছে নির্বাচন কমিশন, আর এটা স্থগিত করার খবর দিচ্ছে হচ্ছে প্রেস উইং। কেন? নির্বাচন কমিশনের নিজের কোনো পাবলিক রিলেশনের শাখা নাই, তাদের কোনো মুখপাত্র নাই, তাদের হয়ে কথা বলবেন তাদের লোক। প্রেস উইং তো নির্বাচন কমিশন না, প্রেস উইং তো প্রধান উপদেষ্টার দপ্তরের বিষয়। তারা কথা বলবেন সরকারের বিষয় এবং সরকারের বিভিন্ন বিবৃতি, সরকারের হয়ে কিছু বলতে হলে এই যে নিয়োগ প্রদান করা হয়েছে এটা তো নির্বাচন কমিশন দিয়েছে, এটা নির্বাচন কমিশন ব্যাখ্যা দিবে। ওনারা কেন বলছেন স্থগিত করা হয়েছে? নির্বাচন কমিশন কি করে না করে সেগুলিকে ওনাদেরকে আগে জানায় নাকি ওনারা বলে দেয়? তো এইটা একটা। আরেকটা হচ্ছে এই যে হিজাবের বিষয়টি যেটি বললেন, আসলে মূল সমস্যা অতিরিক্ত ভোট কাস্ট করা না, মূল সমস্যা হচ্ছে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া। কারণ আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন নিয়ম হচ্ছে আপনার মুখ দেখে এনআইডির যে ফাইল সেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা হবে। এখন ধরা যাক একজন ভোটার, নারী ভোটার অনুপস্থিত অথবা তিনি ভোটটা দিতে যাবেন না, যেটা অতীতেও হয়েছে, বা কেউ মৃত্যুবরণ করেছেন। এখন কেউ যদি যেহেতু তিনি কাভার্ড বা তিনি আবৃত সেই অবস্থায় যান এবং তার মুখ ঠিকমতো পরীক্ষা করা না যায়, তাহলে কিন্তু এই সুযোগ থেকে যায় যে তার বদলে অন্য কেউ এসে ভোটটা দিতে পারে। এমন কিন্তু অভিযোগ উঠেছিল যে জামাতের বিরুদ্ধে যে যে বিকাশ নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, সেটা অন্য অভিযোগ সংগ্রহ করে। কিন্তু এইখানে হচ্ছে আইডেন্টিটি নিশ্চিত করা বা পরিচয় নিশ্চিত হওয়ার যে বিষয়টি রয়েছে ভোটের আগে, ভোটদানের সময়, সেই বিষয়টি তো অসুবিধা তৈরি হবে। এখন কিভাবে হতে পারে? কেউ যদি বলেন যে এখানে অনেক পুরুষ রয়েছে অথবা যিনি আমার মুখ পরীক্ষা করছেন তিনি পুরুষ, তাহলে তো তিনি এটা খুলবেন না, এবং তার এই মতামতকে আমি শ্রদ্ধা করি যে তিনি খুলবেন না। কিন্তু এইরকম ক্ষেত্রে অন্তত একাধিক, কমপক্ষে 4 জন পোলিং এজেন্ট নারী থাকতে হবে প্রত্যেক ভোট কেন্দ্রে এবং প্রতিটি পরীক্ষার জায়গায়, যাতে করে অন্তত 4 জন নারী এক হয়ে বলেন যে ওই ছবির সঙ্গে এই নারীর চেহারার মিল আছে। কেন বেশি 4 জন কেন? এই জন্য যে একজনকে কম্প্রোমাইজ করানো সম্ভব, অর্থাৎ একজনকে আপনি কিনে ফেললেন, টাকা দিলেন, 4 জনকে আসলে সম্ভব, কিন্তু অন্তত সেইখানে একজন হতে হবে যিনি মানে জামাত জোটের বিপরীতের পক্ষ থাকবেন, একজনকে হতে হবে স্বতন্ত্র যারা আছেন তাদের হয়ে থাকবেন, আর একজনকে হতে হবে অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের হয়ে থাকবেন, আর একজনকে হতে হবে জামাতের লোক। এই 4 জনকে ওখানে থাকতে হবে এবং একজন সরকারিও থাকতে হবে। সরকারি জন পরীক্ষা করে বাকি 4 জনকে দেখাবে, বাকি 4 জন নিশ্চিত হবে, তারা জোরে বলবে যে এই নারী ছবির সঙ্গে এই নারীর চেহারার মিল আছে। হ্যাঁ, কিন্তু এখন যে পরিস্থিতি আছে সেখানে অনেক নারী ঢুকে বলবেন কি না, আমাকে হিজাব খুলতে বলা হয়েছে, আমার মুখের আবরণ সরাতে বলা হয়েছে, আমি সরাবো না কারণ এইখানে সব পুরুষ। এই সুযোগ যেন তৈরি না হয়, এবং সেটা তৈরি হলে পরে বহু জায়গাতে যিনি প্রকৃত ভোটার নন কিন্তু নারী, তিনি আবৃত হয়ে গিয়ে আরেকজনের নারীর ভোটটা দিয়ে দিতে পারবেন। এই সুযোগটা রাখাটা ঠিক না। একজনের ভোট আরেকজনের দেওয়াটাও কিন্তু একটা জালিয়াতি। আর 5টা ব্যালট ঢুকানো সম্ভব না কেন? এটা হচ্ছে যে ব্যালটের যে ওই কাটাটা থাকে
ওইখানে একাধিক কাগজ একসাথে ঢুকাতে গেলে আটকে যায়, আটকে যাবে। ফলে একসঙ্গে ভাঁজ করা সম্ভব না। আর আলাদা আলাদা করে 5টা ঢুকাতে গেলে এটা কিন্তু সবার সামনে ফেলতে হয়, জি, আমি তো সেটাই এটা সবাই দেখতে পাবে। কিন্তু এইবার কিন্তু 2টা ব্যালট ফেলবে লোকে, একটা হচ্ছে গণভোটের ব্যালট আর একটা হচ্ছে ভোটের ব্যালট। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই এবং আপনি এটা কিভাবে দেখবেন যে একটি সংবাদ এবং এই মাধ্যমের গণভোটের newsroom-এ ব্যালটটার ঢুকে- একটা দুর্বলতা আছে। জি। এই গণভোটের ব্যালটটা কি বলে, সিল মারার কথা না মনে হয়, আমি যতদূর জানি। গণভোটে কিন্তু টিক মারার কথা, টিক মারার কথা, জি। হ্যাঁ। আমি তাহলে গণভোটে যে ওনারা টিক মারবেন, কেউ যদি আগেই ব্যালটটা পকেটে করে নিয়ে ঢুকেন, টিক মারা ব্যালট, এবং ভিতরে দিলেন না, ওইটা ফেলে দিলেন, এবং উনি যদি টিক মারা ব্যালট বেশি ফেলতে পারেন, সেটাও কিন্তু এক ধরনের কারচুপি। আমরা খালি কারচুপির কথা চিন্তা করছি মানে সংসদ নির্বাচনে, গণভোটে যদি কারচুপি হয়, এবং ওই ক্রম সময় কিন্তু ভেতরে যারা আছেন সবাই হ্যাঁর পক্ষে, হ্যাঁ পক্ষে, তাহলে সব হ্যাঁওয়ালা যদি কারচুপি করে একসাথে, এইটাকে কি করে আপনি বন্ধ করবেন? ওখানে তো নায়ের পক্ষের কোনো দল নাই। যেই ভোটে নায়ের পক্ষের কোনো দল নাই, সেখানে তো অল পোলিং এজেন্টস আর ইন ফেভার অফ ইয়েস, রাইট? আচ্ছা, সবাই যদি তাহলে হ্যাঁ সবাই পক্ষে যদি থাকে, ইয়েস, তাহলে ভিতরে যদি সবাই যদি গণভোটের ইয়েসের পক্ষে প্রয়োজনটা থাকে, আসলে কি? তাহলে নায়ের পক্ষে কে আছে যে হ্যাঁ ভোট না ভোট পাহারা দিবে? কারণ সরকার নিজেই হ্যাঁ পক্ষ না, নিয়েছে। একটু জানতে তো চাই সরকার আপনার যেখানে কাছে, হ্যাঁ বুঝতেও পক্ষ চাই নিয়ে নেয়, যে সরকারেরই তো তদারক করার কথা না, নায়ের রাইট। জি। কারণ আপনি ওখানে বসে আছেন কেন? কেউ যাতে জালিয়াতি করে অনেক হ্যাঁ ভোট ঢুকিয়ে দিতে না পারে। কিন্তু ওইখানে সরকারও হ্যাঁ পক্ষ, যারা ভর্তি আছে তারাও সবাই হ্যাঁ পক্ষ। তাইলে ওইখানে কি করে নিশ্চিত হবে যে হ্যাঁ পক্ষে জালিয়াতি হচ্ছে না? আচ্ছা, তাহলে গণভোটের প্রয়োজনটা আসলে কি একটু বুঝতে চাই গণভোটের আপনার কাছে, আদতে যে কোনো সবাই প্রয়োজন যদি নেই। হ্যাঁ পক্ষে এটা নিয়ে থাকে, অনেকবার উত্তর তাহলে- দিয়েছি, গণভোটের আসলে কোনো দরকার ছিল না। সবাই হ্যাঁ পক্ষে, সংসদ হবে, সংসদে গিয়ে হ্যাঁ পক্ষওয়ালারা সবাই বসে জুলাই সনদকে বাস্তবায়ন করবে। তারা অলরেডি জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই গণভোট না হইলেও তো তারা জুলাই সনদ মেনে নিয়েছে, জি। এবং এইখানে তো না বলা পার্টি শুধু একটা, এনসিপি, তুষার ভাই, একটি তাই না? আর বিষয় বাকিরা আপনার হচ্ছে নজরে আনতে কমিউনিস্ট, চাই, একটু জানতে চাই বাকিরা আপনার হচ্ছে কাছে। কমিউনিস্ট, বাসদ এবং অন্যান্য কিছু কমিউনিস্ট দল, তারা সাইন করেন নাই। কিন্তু তারা নির্বাচনে কোনো বৃহৎ পক্ষ না। বৃহৎ পক্ষ যারা নির্বাচনে, তাদের মধ্যে আছে এনসিপি। এনসিপি তো সাইন করে নাই। নির্বাচনী ডামাডোলে যখন সারা বাংলাদেশ ব্যস্ত থাকার কথা, এই নির্বাচন উৎসব হবে এগুলি বলে যখন বাগাড়ম্বর করা হয়েছে, সেই সময় এই নির্বাচনের সংবাদ প্রদানের ক্ষেত্রে একটি প্রথিতযশা এবং অগ্রসর, অন্তত প্রচার সংখ্যার দিক থেকে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বিক্রি হয় কিন্তু ডেইলি স্টার ইংরেজি পত্রিকার মধ্যে, এটা সবাই স্বীকার করবে। তাহলে সেই পত্রিকাটি যদি হুমকির মুখে থাকে, তাহলে নির্বাচনের পরিবেশ কি করে হলো? মুক্ত স্বাধীন গণমাধ্যমের পরিবেশ কি করে হলো? বড় বড় কথা যে বলা হয় সেগুলি কিভাবে হলো? আপনারা এই বক্তব্যটা প্রেস উইংকে দিতে বলেন, সেটা তো তারা দিচ্ছেন না। তারা দিচ্ছেন হচ্ছে পাসা নামে যে সংগঠনটা আছে, সেই পাসার পক্ষে। তাদের পাসা পক্ষে না থেকে তাদের মাথাটা কাজে লাগানো দরকার। মানে ওটাকে তো পাশা লেখা হয়েছে। পাশা কেন লিখেছে আমি তো জানি না। এটা কিভাবে করেছে জানেন? অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বলে একটা অত্যন্ত নাম করা একটা এনজিও আছে, ক্ষুদ্র ঋণ দেয়, তাদের বিশ্ববিদ্যালয় আছে, এবং তাদের যিনি প্রধান একসময় উপদেষ্টাও হয়েছিলেন 111 সরকারের আগে। তো তারা এটাকে আশা বলেছিলেন বাংলায়। এটা কিন্তু তারা করেছিলেন তাদের প্রপার নাউন হিসেবে, যে আশা, হোপ, এটা বোঝানোর জন্য। আশা বললে কিছু বোঝায় না, কিন্তু সেই কারণে কি আমাদের এটাকেও পাশা বলতে হবে? মানে পাশা শব্দের একাধিক অর্থ আছে। একটা হচ্ছে পাশা, সেটা হচ্ছে সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি বা রাজবংশীয় ব্যক্তি, তুরস্কে পাশা। হ্যাঁ, আরেক ধরনের পাশা আছে, আমাদের এখানে খেলা হতো, জুয়া খেলা, দ্যুতক্রিয়া বলে। পাশা খেলতে গিয়ে যুধিষ্ঠির তাদের 5 ভাইয়ের স্ত্রীকে বাজি ধরেছিলেন, সেটা হচ্ছে এক পাশা। আর এইটা কোন পাশা? বাংলায় তো আর কোনো পাশা নাই, তাহলে এইটাকে আমার পাশা বলতে হবে কেন? এটা তো PASA, এটা তো পাশা। আচ্ছা, ছোট করে একটু জানতে চাইবো, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে আমরা। একটি বিষয় নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নাহিদ ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটি বিষয় নিয়ে। মানে কোন যোগ্যতায় আসলে জাতির উদ্দেশ্যে? না, ওনার একক যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। প্রথম বিষয় হচ্ছে জাতির উদ্দেশ্যে কেন একটি জোটের 3 জন ভাষণ দিবে? আর জাতির উদ্দেশ্যে কেন জোট বা দলীয় প্রধানকে ভাষণ দিতে হবে? তাদের কাজ হচ্ছে নির্বাচনী প্রচারণা করা। তারা তাদের ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, সেই ম্যানিফেস্টো জাতির সামনে বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে। এর বাইরে তাদের ভাষণ দিতে হবে কেন? তারা কি বাংলাদেশের হয়ে ভাষণ দিতে পারেন? তারা কি নির্বাচনের আগেই জাতির দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গিয়েছেন যে তাদের ভাষণ তারা দিবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি জোটের 3 জন দিবেন আর আরেকটি থেকে 1 জন,
এটাই বা কেন হবে? এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? আর যে জোট থেকে 3 জন 3টা আলাদা আলাদা ভাষণ দিবেন, তাদের সেই ভাষণের বিষয়বস্তু কি আলাদা আলাদা? তাহলে তারা একসাথে নির্বাচন কেন করছেন? তারা যদি সরকার গঠন করেন, তখন কি সেই সরকারের যৌথ কর্মকাণ্ড থাকবে না? তাহলে তাদের তরফ থেকে একজন বলবে, তাদের তরফ থেকে 3 জন এসে কি বলবে? তারা না জিতলেও কি করতেন সেটা বলবে? তারা বলবে যে তারা না জিতলেও তাদের যে ম্যানিফেস্টো সেই সব কথা বা আমাদেরকে শোনাবে? আমরা তো শুনতে চাই না। যদি আপনাদের আলাদা ম্যানিফেস্টোই থাকবে, তাহলে আলাদা নির্বাচন কেন করেন না? আপনারা খুব ভালো করে জানেন যে নির্বাচনের পরে আপনাদেরকে জোটের আদর্শ বাস্তবায়িত করতে হবে। একক কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। তাহলে একক ম্যানিফেস্টো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? কোনোদিন যদি ক্ষমতায় যায় তাইলে আমরা সেটা করব। আজকে আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, 10 বছর পরে সেই প্রতিশ্রুতির ভ্যালিডিটি নাও থাকতে পারে। আজকে যে ড্রোন বানানোর কথা বলছেন, 10 বছর পরে ড্রোনের প্রয়োজনীয়তাই হয়তো থাকবে না, নতুন কোনো কিছু আবিষ্কৃত হয়ে যাবে। তাহলে আজকের প্রতিশ্রুতি আপনি 10 বছর পরে এটা ইনভ্যালিড। প্রত্যেক নির্বাচনের আগে আপনাকে আবার প্রতিশ্রুতি দিতে হবে, 5 বছরের মাথায় আরেকটা ম্যানিফেস্টো লিখতে হবে। তাহলে এই আপনারা যেহেতু যৌথ ম্যানিফেস্টো দেন নাই, আলাদা আলাদা ম্যানিফেস্টো লিখেছেন, তাইলে আপনারা আলাদা আলাদা ইলেকশন করতেন। ইলেকশন করবেন একসাথে, সিট ভাগাভাগি করবেন একসাথে, সরকার বানাবেন একসাথে। বক্তৃতার সময় আলাদা আলাদা কেন? কারণ তারা বেশি ফুটেজ খাবেন, বেশি টাইম পাবেন, এয়ার টাইম। টেলিভিশনে যেটাকে বলে এয়ার টাইম, অর্থাৎ তারা 3 জন মিলে জাতির সামনে 45 মিনিট থাকতে পারবেন এবং 45 মিনিট, ধরেন 10 মিনিট দিবে। আমি একটা বলছি, 15 মিনিট হলে 45 মিনিট, 10 মিনিট হলে 30 মিনিট, সেখানে আরেকটা দল পাবে 10 মিনিট। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হইল? জি, নাকি এটা লেভেল প্লেইং স্পিচ হইল? নাকি এটা লেভেল প্লেইং ডিস্ট্রিবিউশন অফ এয়ার টাইম হইল? ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।